আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক চলছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এই নিয়ে আলোচনাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, বৈঠক কখন নাগাদ শুরু হয়েছে এবং কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিছু জানতে পেরেছেন কিনা? চৈতি বেলা 10:30টার দিকে এই বৈঠকটি শুরু হয়। আপনি জানেন যে দীর্ঘ 15 বছর পর পাকিস্তান বাংলাদেশের মধ্যকে এই পর্যায়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ বৈঠকটি করছেন বা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে তারা আলোচনায় বসেছেন। আমরা সকাল 10টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে রয়েছি এবং বেলা 10:30টার দিকে অর্থাৎ 10:25-এর দিকে আমনা বালুচ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসে পৌঁছেছেন এবং আমরা জানতে পেরেছি বৈঠকটি শুরু হয়েছে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে এবং বৈঠকটি কতক্ষণ চলবে সে সম্পর্কে আমরা ধারণা না পেলেও আমরা জানতে পেরেছি অর্থাৎ ধারণা করতে পেরেছি যে বৈঠকে কি কি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। আপনি জানেন একটি দ্বিপক্ষীয় বৈঠক যখন হয় তখন ব্যবসা বাণিজ্য বিনিয়োগ রাজনৈতিক এজেন্ডা সহ কৃষি শিক্ষা ক্রীড়া এই সকল খাত সহ বিভিন্ন খাত নিয়ে অর্থাৎ দুপক্ষের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ে থাকে। এছাড়াও যেহেতু পাকিস্তানের সাথে দীর্ঘ 15 বছর পর বৈঠকটি হচ্ছে তো সেক্ষেত্রে আরও অনেক ইস্যু রয়েছে যে ইস্যুগুলো নিয়েও আলোচনা হতে পারে বলে আমরা ধারণা করছি। তার মধ্যেও অন্যতম হচ্ছে যে 71-এর যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়েও যেই আলোচনা হতে পারে। বাংলাদেশ পাকিস্তানের সাথে যেই বাংলাদেশের যে সম্পদের হিস্সা আছে সেই হিস্সা হয়তো বাংলাদেশে এখন চাইতে পারে পাকিস্তানের কাছে। এছাড়া আপনাকে বলতে চাই যে পাকিস্তানের পক্ষ থেকে আরও কিছু ইস্যু নিয়েও তারা আলোচনা করার কথা জানিয়েছেন এবং সেই সাথে আপনি জানেন যে বাংলাদেশ থেকে জুলাই আহত 31 জন যারা জুলাই আহত রয়েছেন তারা উন্নত চিকিৎসার জন্য পাকিস্তানে যাবেন এবং তা নিয়েও আলোচনা হতে পারে। সেই সাথে দুই দেশে সরাসরি ফ্লাইট চালু করার বিষয়ে আরও অধিক ফ্লাইট বা কীভাবে দুই দেশের বাণিজ্য উন্নয়নের জন্য তো যেই আর কি সরাসরি ফ্লাইট সেই বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়াও বাণিজ্যিক যেই বিষয়গুলো রয়েছে কীভাবে দুই দেশের বাণিজ্য ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক উন্নয়ন করতে পারে এবং দুই দেশের মধ্যকার যেই দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক ও ভূরাজনৈতিক বিষয়গুলো রয়েছে বিশেষ করে সেই সব নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া আপনি জানেন আপনাকে বলতে চাই যে 2 দিন আগেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে পাকিস্তানের সাথে এই বৈঠক বা পাকিস্তানের সাথে সচিব পর্যায়ে এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন এবং সার্ককে আরও জোরদার করা যেন পরস্পরের সাথে যেই আঞ্চলিক সহযোগিতা রয়েছে বা আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের বিষয় রয়েছে সেটা নিশ্চিত হতে পারে। তো এই জন্যই বৈঠকটি তাৎপর্যপূর্ণ আপনি বলতে পারেন। এছাড়া দুই দেশের রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং অভ্যন্তরীণ যেই সম্পর্ক উন্নয়ন রয়েছে সেই সকল বিষয়ে বৈঠক বা আলোচনার জন্য আজকের এই বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকটি তাৎপর্যপূর্ণ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ এবং কি হবে বৈঠক শেষে কি আলোচনা হয়েছে তা জানতে আমাদের সাথে থাকুন। মোহনা, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের ডাকা রেল ব্লকেট কর্মসূচি শিথিল করেছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ নিয়ে সচিবালয় শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকে বসছেন তারা। এ নিয়ে আলোচনাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, কর্মসূচি সম্পর্কে শিক্ষার্থীরা কি বলছেন? কখন নাগাদ শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক শুরু হবে শিক্ষার্থীদের?
চৈতি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের 10ম গ্রেডের নিয়োগ সহ যে 6টি দাবি ছিল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের, সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে সচিবালয়ে এসেছেন এবং আমি এই মুহূর্তে এখানে আছি এবং তাদের কিন্তু আজকে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকে বসার কথা এবং সেখানে তারা আসলে আজকে আলোচনা করবেন, তাদের 6 দফা দাবি বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করবেন বলে তারা জানিয়েছেন এবং এখন পর্যন্ত তারা এখনো ভিতরে যাননি এবং বৈঠকে বসেনি। তবে এই ব্যাপারে তারা যতটুকু জানিয়েছেন যে আসলে তারা বলছেন যে আসলে তাদের দাবিগুলো যুক্তিযুক্ত এবং এই দাবিগুলো যাতে মানা হয় সেটি নিয়ে কিন্তু তারা অনেক বেশি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যদি একটু কথা বলি দেখি যে আসলে তাদের এই দাবিগুলো সম্পর্কে যদি একটু কথা বলি যে ভাইয়া আপনাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো নিয়ে একটু যদি বলতেন যে আসলে যদি এই দাবিগুলো আপনাদের বাস্তবায়ন না করে বা যদি না মেনে নেয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, পরবর্তীতে কি করবেন যদি একটু জানাতেন। আমরা সচিবালয়ে এটার জন্য বসছি, সচিবালয়ে গিয়ে আমরা আলোচনা করে তারপরে আপনাদেরকে জানাবো। ভাইয়া ওনারা যতটুকু জানাচ্ছেন যে আসলে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আসলে তারা এখন পর্যন্ত বুঝতে পারছে না যে আসলে এটা পূরণ হবে কিনা বা মেনে নেওয়া হবে কিনা। যদি মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে তারা সকালের দিকেও যতটুকু কথা বলে জানা গেছে যে তারা বলছেন যে আসলে যদি দাবি না মানে সেক্ষেত্রে তারা আরো কঠোরভাবে তাদের কর্মসূচি পালন করবেন এবং সারা দেশ জুড়ে কিন্তু তাদের যে কর্মসূচি রয়েছে সেটি কিন্তু তারা বাস্তবায়ন করার চেষ্টা করবেন এবং যতক্ষণ না দাবি মানা হয় ততক্ষণ তারা রাস্তায় থাকবেন এবং তারা মাঠে থাকবেন আসলে তাদের দাবি যাতে মেনে নেওয়া হয় সেজন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাবেন। তবে আজকে শিক্ষা উপদেষ্টার সাথে যে বৈঠক আছে আসলে এই বৈঠকের পরেই আসলে জানা যাবে যে আসলে এর পরবর্তীতে তাদের কর্মসূচি আসলে কোন দিকে মোড় নিবে বা তারা আসলে পরবর্তীতে কি করবেন। এখন পর্যন্ত জানা গেছে এইটুকুই যে তারা বলছেন যে তাদের দাবিগুলো আসলে যুক্তিযুক্ত বলে তারা মনে করছেন এবং শিক্ষা উপদেষ্টার সাথে তাদের বৈঠক নিয়ে তারা অনেক বেশি এখন পর্যন্ত জানিয়েছেন, তারা আশাতীত রয়েছেন এবং তারা বলছেন যে তারা আশা করছেন যে আসলে একটি পজিটিভ একটি বা দিক নির্দেশনা তাদের আসবে এবং তাদের এই দাবিগুলো আসলে তারা মেনে নেবেন বলেই তারা ধারণা করছেন এবং আশা করছেন, সেই প্রত্যাশা তারা রাখছেন এবং এই প্রত্যাশা নিয়েই কিন্তু তারা আজ সচিবালয় এখানে এসেছেন এবং শিক্ষা উপদেষ্টার সাথে তারা বৈঠকে বসবেন। তো চৈতি, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সচিবালয় শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকে বসার কথা রয়েছে, সেই খবর জানাতে সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী তন্দ্র তারণ্য। বঙ্গোপসাগরে 58 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে, এ নিয়ে আরো জানাতে কক্সবাজার ও চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান এবং শরীফ আহমেদ। শুরুতেই যাচ্ছি কক্সবাজারে। আব্দুর রহমান, নিষেধাজ্ঞা কার্যকর করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, জেলেরা খাদ্য সহায়তা পাচ্ছেন কিনা জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ চৈতি। আপনি যথার্থ বলেছেন, কক্সবাজারের 65 দিনের টানা মৎস্য আহরণ বন্ধ রয়েছে গত পরশু দিন থেকে এবং কক্সবাজারের জেলাপল্লীতে এখন শুনশান নীরবতা এবং তারা তাদের পরিবার পরিজনকে নিয়ে কিভাবে চলবে এটা তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে এবং সরকারি প্রশাসন থেকে যেটা জানিয়েছে তাদের জন্য যে 90 কেজি করে চালের বরাদ্দ রয়েছে তারা এখনো সেটা পায় নাই। তারা আশা করছেন দ্রুত সময়ে সরকার আরো বরাদ্দ বাড়িয়ে তাদের পরিবার পরিজনের খোঁজ খবর নেবেন এবং মৎস্য ব্যবসায়ী এবং জেলেদের সাথে আমরা যেটা কথা বলেছি এই সময়টুকু তারা তাদের যে 1 মাস এগিয়ে আসায় তাদের একটু দুঃখ দুর্দশা হবে, তারপরেও তারা ভারতের সাথে যে বাংলাদেশের একসাথে মৎস্য আহরণটা বন্ধ করেছে এটার জন্য তারা খুবই খুশি যে ভবিষ্যতে এবং মাছ সরঞ্জাম আবার শুরু হবে তাহলে তাদের মৎস্যের যে পরিমাণ সেটা বৃদ্ধি পাবে বলে তারা আশা করতেছে। এবং সবচেয়ে যে বিষয়টি সেটা হলো যে তাদের খুশির যে বন্যাটা সেটা হলো যে বিগত সরকারের আমলে ভারতকে শুধু আলাদা সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা সেটি মাছের সময়টুকু বিভিন্নভাবে ছিল, কিন্তু এবারে একই সময়ে বাংলাদেশ এবং আরো 8 দিন আগে ভারতের 8 দিন আগেই বাংলাদেশের মৎস্য আহরণ যেহেতু খুলবে সেক্ষেত্রে তারা আশা করতেছেন বাংলাদেশের জন্য এটি ইতিবাচক দিক এবং দুঃসাহসিক একটি কাজ করেছেন। যদিও তাদের কষ্ট হয় তারা তাদের এটা পুষিয়ে নেবেন এবং তারা যেটা জানিয়েছেন আমাদেরকে তারা যেন সরকারি বরাদ্দটুকু যেন সঠিকভাবে পায়, আগে যেন রাজনীতিকরণ দলীয়করণের জন্য না হয় এবং সেটা যেন তারা সবসময় সেই আশাটুকু করেন। আপনাকে সৈতি জানিয়ে রেখে আজকে যে বিষয়টা সেটা হলো যে কক্সবাজারের মৎস্য উপদেষ্টা এই মুহূর্তে রয়েছেন জাইকার অর্থায়নে একটি এখানে মৎস্য উৎপাদন কেন্দ্র এবং ব্যবসায়ীদের জন্য একটি উৎপাদন কেন্দ্র উদ্বোধন করতেছেন। জায়গার অর্থায়নে এটি বিশাল একটি কক্সবাজার ব্যবসায়ীদের জন্য খুবই একটি ভালো পজিটিভ দিক হিসেবে দেখছে এবং এই সরকারের যে দ্রুত পদক্ষেপের কারণে সরকারের যে অর্থায়নে এবং জাইকার যে মৎস্য ব্যবসায়ীদের জন্য যেই অংশটুকু মৎস্য উৎপাদন কেন্দ্র করেছেন এবং মৎস্য উপদেষ্টা এসেছেন তারা মনে করতেছে যদি সরকার এই ধরনের ভালো কাজের এবং
এবং মৎস্যজীবীদের জন্য যদি সহযোগিতা করে তাহলে তারা তাদের যে কষ্টটুকু তারা যে জীবন বাজি রেখে মাছের আহরণের জন্য যায় এবং তাদের কষ্টটুকু তারা সার্থক হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটা বিষয় যদি যেটা জানিয়ে রাখি যে আজকে কক্সবাজার প্রেস ক্লাবের দোসর সভাপতি ছিলেন 15 বছরের মাহবুবুর রহমান, ওনার কারণে আজকে আমাদের দাওয়াত সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়ার প্রদান করা হয়েছিল। পরে জেলা প্রশাসন হস্তক্ষেপে তারা আমাদেরকে ঢুকতে দিয়েছে। ড্যাশ টিভি ওখান থেকে তারা তালিকাভুক্ত রাখে নাই। যাক, এবারে আমরা যাচ্ছি চাঁদপুরে। আমাদের শরীফ, আমাদের সহকর্মী শরীফ রয়েছেন। শরীফ, আমাদেরকে সর্বশেষ চাঁদপুরের অবস্থা জানাবেন। রহমান, আপনি জানেন যে জাটকা সংরক্ষণের জন্য মার্চ এপ্রিল এই 2 মাস কিন্তু চাঁদপুরের নদ নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে নদীতে নামায় কিন্তু ইতিমধ্যে 3 শতাধিক জেলেকে কিন্তু আটক করেছে নৌ পুলিশ এবং কোস্টগার্ড। আমরা সকাল থেকে দেখেছি নদীতে নৌ পুলিশ এবং কোস্টগার্ড তাদের টহল অব্যাহত রেখেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু নদীতে তারা টহল দিচ্ছেন এবং আমরা দেখেছি যে এখন নদী কিন্তু জেলে এবং জাল মুক্ত রয়েছে। অর্থাৎ ইলিশ সম্পদ বৃদ্ধি এবং উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের যে মতলবের 60 নল থেকে হামচরের চরবৌরবী পর্যন্ত এই 70 কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই নদীতে যেন ঝাটকা ইলিশ নির্বিঘ্নে বিচরণ করতে পারে, সেহেতু কিন্তু এই অভিযান অব্যাহত রয়েছে। এই সময়টাতে যদি নির্বিঘ্নে ইলিশের ঝাটকা ইলিশের পোনা বিচরণ করতে পারে তাহলে ইলিশের উৎপাদন বাড়বে। আমি এখানকার যারা জেলে রয়েছেন, অর্থাৎ জেলায় প্রায় 1.5 লক্ষাধিক জেলে কিন্তু এই পদ্মা মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেছেন, তারা কিন্তু আজকে 1.5 মাস অতিবাহিত হয়েছে বেকার সময় পার করছেন। আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা বলেছেন তাদেরকে এই সময় যে প্রণোদনা প্রদান করা হয়, অর্থাৎ 2 মাস 40 কেজি করে চাউল দেওয়া হয়, এই চাউল তাদের জন্য একেবারে অপ্রতুল। অর্থাৎ তাদের এই চাউল দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তারা দাবি করছেন এই চাউলের পাশাপাশি তাদেরকে যেন নগদ অর্থ প্রদান করা হয়। আরেকটু বিষয় আমি বলে রাখি, কিন্তু এই যে 40,005 জন জেলেকে যে চাউল দেওয়া হয় এর বাইরেও কিন্তু প্রায় অনেক জেলে রয়ে গেছেন। তারা অভিযোগ করছেন দীর্ঘ সময় কিন্তু তারা জেলে কার্ড পাচ্ছেন না। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে এই জেলে কার্ডগুলোকে হালনাগাদ করা হয়। আমি কথা বলেছি কিছুক্ষণ আগে চাঁদপুর সদর নৌ থানার ওসি যিনি রয়েছেন অফিসার ইনচার্জ ইকবাল হোসেনের সাথে। তিনি বলেছেন চাঁদপুরের পদ্মা মেঘনা নদী জেলে এবং জাল মুক্ত রাখতে কিন্তু তারা নিরলসভাবে কাজ করছেন। আজকেও তাদের টিম কিন্তু নদীতে টহল অব্যাহত রেখেছেন এবং তারা গতকালকে 8 জন জেলেকে কিন্তু আটক করে আদালতে পাঠিয়েছেন এবং আমরা যেটি দেখেছি যারাই নদীতে নামছেন তাদেরকেই প্রশাসন আটক করছে। তো এবারের যে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে যে জাটকা সংরক্ষণের জন্য অভিযান চলছে সেটি আজকে 1 মাস 17 দিন অতিবাহিত হয়ে চলেছে। আমরা আশা করছি যে চাঁদপুরবাসী আশা করছে এবং ইলিশ সংশ্লিষ্টরা আশা করছে এবারের অভিযান সফল হলে কিন্তু ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। ইলিশের উৎপাদন বৃদ্ধি পেলে কিন্তু ইলিশের দাম ক্রেতাদের নাগালের মধ্যে আসবে। তো আমরা এখন ফিরছি স্টুডিওতে। শরীফ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কক্সবাজার এবং চাঁদপুর থেকে যুক্ত ছিলেন 2 জন সহকর্মী। কুষ্টিয়ায় চালের দাম চড়া এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এই নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? দাম বাড়ার কোনো কারণ বলছেন কিনা বিক্রেতারা? চৈতি, বড় মৌসুম চলছে, অর্থাৎ বড় ধান কাটার মৌসুম চলছে। মাঠে মাঠে কৃষকেরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছে। নতুন ধানের চালও বাজারে উঠেছে, কিন্তু কোনো স্বস্তির খবর নেই চালের বাজারে। সব ধরনের চালই আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় চালের খুচরা বাজার পৌর বাজারে। এ বাজারের আজকের যদি বাজার দর আমি জানাই, যেমন মিনিকেট খ্যাত কুষ্টিয়ায় যে সরু মিনিকেট চাল সেটি বিক্রি হচ্ছে 84 টাকা কেজি দরে এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 75 টাকা কেজি দরে এবং মোটা যে 28 চাল সেটি বিক্রি হচ্ছে
60 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে চালের বাজারটি আগে যেমন ছিল তেমনই কিন্তু রয়েছে, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি। এদিকে এই যে বড় মৌসুম শুরু হলেও চালের দাম না কমায় কিন্তু যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা কিন্তু কিছুটা ক্ষুব্ধ, অর্থাৎ ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে যে মৌসুমে আসলে চালের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও মৌসুম পার হলেই কিন্তু সেই চালের দামটি বেড়ে যায়। আসলে মিল মালিকদের বিভিন্ন ধরনের সিন্ডিকেট এবং বিভিন্ন অজুহাতের কারণেই কিন্তু বারবার এই চালের বাজারের যে অস্থিরতা সেটা কিন্তু থেকেই যাচ্ছে। তবে আসার কথা হচ্ছে একটা, আমি এখানকার যারা খুচরা বিক্রেতা রয়েছে বাজারের, আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে নতুন ধান কাটা শুরু হয়েছে, চালও বাজারে উঠতে শুরু করেছে, তবে এখনো সেভাবে কিন্তু চাল বাজারে আসেনি। দু একটা মিলের চাল আসছে, যার কারণে চাল বাজারটি এখনো নিম্নমুখী হয়নি। তারা বলছে যে পুরোপুরি ধান যখন উঠবে তখন কিন্তু চালের দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে আমরা বাজার ঘুরে যেটি দেখেছি এখন পর্যন্ত এই যে বড় মৌসুম চলছে, নতুন ধানের চাল বাজারে উঠছে, কিন্তু তারপরেও কোনো স্বস্তির খবর নেই বাজারে। সব ধরনের চালই কিন্তু চড়া দামেই বিক্রি হচ্ছে। বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর, অর্থাৎ বাংলাদেশের যে মূল যে সরু মিনিকেট চাল সেটি কিন্তু কুষ্টিয়াতেই উৎপাদন হয় এবং সেটি সারা দেশে ছড়িয়ে যায়। যদি এই কুষ্টিয়ার চালের বাজার কোনোভাবে নিয়ন্ত্রণ না হয় তবে কিন্তু দেশের চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। এ বিষয়ে আমি যারা মিল মালিক রয়েছে কুষ্টিয়ার বড় বড়, সেই মিল মালিকদের সাথে কথা বলেছি। বড় বড় মিল মালিকের যেটি দাবি যে আসলে কেবল নতুন ধান ওঠা শুরু করেছে, নতুন ধান পুরোপুরি তারা এখনো কিনতে পারেনি। এখন মোটামুটি যে দু একটা ধান তারা পাচ্ছে কিছুটা, সেটা দিয়ে তারা চালাচ্ছে, কিন্তু পুরো ধান ওঠার পরেই কিন্তু চালের দাম কমবে, তারা কিন্তু এমনটি বলছে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে মৌসুম যায় মৌসুম আসে, কিন্তু এই চালের বাজারের যে স্বস্তি সেটা কিন্তু কখনোই ফিরে না। অর্থাৎ চালের বাজারের দীর্ঘদিন ধরে যে অস্থিরতা সেটা কিন্তু চলে আসছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে চৈতি, যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর, এখানে প্রায় 400 থেকে 450 চাল কল রয়েছে এবং প্রতিদিন এখানে থেকে 100 ট্রাক চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। যদি এই কুষ্টিয়ার বাজারে চালের দাম কোনোভাবে নিয়ন্ত্রণ না হয় তবে কিন্তু দেশের চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ হবে না। সর্বশেষ এতটুকুই বলা যায় যে ভরা মৌসুমেও কিন্তু কুষ্টিয়ার চালের বাজারে এখন পর্যন্ত স্বস্তি ফিরেনি। সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দামে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। চৈতি। তিতাস, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়া চালের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। কিশোরগঞ্জ সাভারে বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফাল আহমেদ ও দেওয়ানিমন। প্রথমে চলে যাচ্ছে কিশোরগঞ্জে। তোফাল, যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। জি চৈতি, আসলে আপনি যেমনটি বলছিলেন যে কিশোরগঞ্জে কিন্তু যে ব্যাটারি চালিত যে অটোরিকশা রয়েছে সেগুলোর দৌরাত্ম্য কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু থামানো যাচ্ছে না। আমরা আসলে যেটি দেখতে পেরেছি গত এক সপ্তাহে কিন্তু কিশোরগঞ্জে 3টি তাজা প্রাণ কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় কিন্তু চলে গিয়েছে। তো আমরা আসলে সারাদিন থেকেই সকাল থেকেই কিন্তু কিশোরগঞ্জের বিভিন্ন পয়েন্টে ছিলাম এবং আসলে যেটি দেখা গেছে যে অদক্ষ চালক এবং যে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলো কিন্তু যেই বিষয়টি আসলে আমরা দেখতে পেরেছি যে ব্যাটারি চালিত অটোরিকশার যে লাগামহীনতা সেটি কিন্তু ব্যাপক হারে কিন্তু কিশোরগঞ্জে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা যদি একটু তথ্য দিয়ে রাখি আপনাদের, যদি একটু তথ্য জানিয়ে রাখি যে গত 9 এপ্রিল লন্ডন প্রবাসী মুস্তাক মোল্লা নামে একজন যুবক কিন্তু অটোরিকশার ধাক্কায় কিন্তু নিহত হয়েছে। এছাড়া এক সপ্তাহের ব্যবধানে ঠিক 15 এপ্রিল পাগলা মসজিদের একজন শিক্ষক মাওলানা আলী আকবর এবং একজন কলেজ ছাত্রী উর্মি আক্তার, দুজন কিন্তু অটোরিকশার ধাক্কায় কিন্তু নিহত হয়েছেন। তো এই যে এক সপ্তাহের ব্যবধানে 3টি মৃত্যু কিন্তু কিশোরগঞ্জ জেলার যেই যারা রয়েছেন, যে শহরবাসী রয়েছে তাদেরকে কিন্তু আসলে ভাবিয়ে তুলেছে। আমরা এই বিষয়ে আসলে আমরা যেটি জানতে পেরেছি, স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেমনটি বলছেন যে এই যে অবৈধ অটোরিকশা গুলো কিন্তু যত্রতত্র পার্কিং এবং আসলে কোনো নিয়ম আইন কানুনের তোয়াক্কা না করে যেখানে সেখানে কিন্তু এই অটোরিকশা গুলো ঘোরানোতে এসব দুর্ঘটনা কিন্তু ঘটছে বলে আমরা আসলে জানতে পেরেছি। আর প্রতিনিয়তই কিন্তু মৃত্যুর মিছিলে কিন্তু নতুন নতুন নাম কিন্তু যুক্ত হচ্ছে। আর এছাড়া আরেকটি কারণ আসলে এই যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে কিশোরগঞ্জের বিভিন্ন শহরের যে পয়েন্ট গুলো রয়েছে সেখানে কিন্তু এই নির্মাণ সামগ্রী রাখার কারণে বিভিন্ন ভবন মালিকরা রয়েছেন তাদের এইসব যে এই ভবন নির্মাণের যেই
যে দ্রব্যাদি রয়েছে সেগুলো রাখার কারণে রাস্তাগুলো কিন্তু যেটি শুরু হয়ে যাচ্ছে। এছাড়া আর যে অসচেতন যেই ব্যাটারি চালিত রিকশার যেই চালকরা রয়েছেন তাই এই বিষয়গুলোকে কিন্তু দায়ী করেছেন। তো এই বিষয়ে আমার কিন্তু আজকে এই কিশোরগঞ্জের যেই ওই অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে যে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা এই বিষয়ে আমরা কথা বলেছিলাম কিশোরগঞ্জের পুলিশ সুপার যে হাসান চৌধুরী। তিনি আসলে যেমনটি জানিয়েছেন ইতিমধ্যেই জেলা প্রশাসন এবং যে জেলা পুলিশের সমন্বয়ে কিন্তু একটি সভা কিন্তু হয়েছে। তারা আসলে যেমনটি বলছেন যে খুব দ্রুতই এ বিষয়ে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা আসলে আপনাদেরকে যদি বলি কিশোরগঞ্জের জেলাবাসীর যে দাবি, আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলে আসলে যেটি জানতে পেরেছি তারা যেমনটি বলছেন যে আসলে এইসব পদক্ষেপ বা কোনো সভা বা এই ধরনের বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ না থাকে এই যে অটোরিকশাগুলো যে নিয়ন্ত্রণে যে দ্রুত যে কঠোর পদক্ষেপ সেটি কিন্তু কামনা করছেন। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব সাভারে, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী ইমন। তোফায়েল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের বাইপাইল এলাকায় এবং এখানকার যে থ্রি হুইলারের কথাগুলো যদি বলি যে এটা কিন্তু এখানে মহামারী আকার ধারণ করেছে। আমরা এখন যে পয়েন্টে রয়েছি এখানে একটি পুলিশ বক্স রয়েছে এবং এই পুলিশ বক্সের পাশেই প্রতিনিয়ত শত শত অটোরিকশা কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন মহাসড়কে কিন্তু এগুলো দাপিয়ে বেড়ায়। আমরা সকাল থেকে যে এই যে ঢাকা-রিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে দেখছিলাম যে এই সমস্ত এই যে থ্রি হুইলার গুলো রয়েছে 3 চাকার, এরা কিন্তু যে দূরপাল্লার যে যানগুলো রয়েছে তাদের সামনে দিয়ে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। এতে করে কিন্তু এই সড়কে যে দুর্ঘটনাগুলো ঘটে প্রতিনিয়ত তার মূল বড় একটি কারণেই কিন্তু থাকে এই অটোরিকশা বা থ্রি হুইলার যেগুলো, এইগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণে আসা সম্ভব হচ্ছে না। আমরা বিভিন্ন সময় দেখেছি যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু অভিযান পরিচালনা করা হয়, তবে সেই অভিযানটি পরিচালনা করে তারা যেই সংখ্যক এই অটোরিকশাকে তারা আটক করে বা এইখানে যারা শাস্তি বা এই যে জরিমানা করে সেটি কিন্তু খুবই কম, যে কারণে কিন্তু এদেরকে কিন্তু কোনোভাবে কিন্তু এদের যে প্রতিরোধ বা এদেরকে কিন্তু দমানো সম্ভব হচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে আমরা যেই নবীনগর এলাকায় ছিলাম সেখানে আমরা দেখেছি যে একদম পুরো কিন্তু ঢাকা-রিচা মহাসড়কে কিন্তু স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে এই যে থ্রি হুইলারগুলো এগুলোর, এবং এই বাইপাইল এলাকাতেও কিন্তু একদম একই চিত্র। এখানে দেখছি যে পুলিশ বক্সের সামনেই কিন্তু লেগুনা এবং এই যে থ্রি হুইলার সেগুলোর কিন্তু স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে অবৈধভাবে, এবং প্রশাসন যেহেতু এগুলোকে কোনো ধরনের নিয়ন্ত্রণে আনতে পারছে না তাই এদের কিন্তু তৎপরতারা কিন্তু প্রতিনিয়তই এখানে বাড়ছে। এই সমস্ত অটোরিকশাগুলো কিন্তু আগে শুধুমাত্র পাড়া মহল্লার যে অলিগলি ছিল সেই সমস্ত গলিতে কিন্তু এরা চলাচল করত, তবে এখন কিন্তু আর সেখানেই তারা আবদ্ধ নেই। এরা কিন্তু এখন এই মহাসড়কগুলোই কিন্তু দাপিয়ে বেড়ায়, যে কারণে কিন্তু প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো ঘটছে এদের কারণে কিন্তু সেই সংখ্যাটা প্রতিনিয়ত বাড়ছে। এবং এই বিষয়ে আমরা সাভারের যিনি হাইওয়ে পুলিশের ইনচার্জ রয়েছেন শওকতুল আলম, তার সাথে আমরা এর আগে কথা বলেছি। তিনি যেমনটি বলছে যে এখানে যেই সংখ্যক পুলিশ সদস্য আছে আর যে কয়টি পয়েন্ট আছে এই থ্রি হুইলারগুলো যে কয়টি পয়েন্ট দিয়ে ঢাকা-রিচা মহাসড়ক এবং অন্যান্য মহাসড়কে যে এরা প্রবেশ করছে সেই পুলিশ সদস্য দিয়ে কিন্তু এতগুলো পয়েন্ট একসাথে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, এবং এক জায়গায় যখন তারা অভিযান পরিচালনা করে সেখানে হয়তো কিছুটা নিয়ন্ত্রণ হয়, অন্য জায়গায় কিন্তু একই সময় কিন্তু এরা কিন্তু সেই মহাসড়কে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে, যে কারণে এই কম সংখ্যক লোকবল দিয়েও কিন্তু তারা কিন্তু হিমশিম খাচ্ছে এদের সাথে কিন্তু এদেরকে কিন্তু নিয়ন্ত্রণে আনতে। এছাড়া আমরা এটি যেহেতু শিল্পাঞ্চল, এখানে কিন্তু প্রতিদিন লাখ লাখ শ্রমিকরা কিন্তু তারা এই সড়ক দিয়ে তাদের যে কর্মস্থল সেখানে যান এবং সেখান থেকে কিন্তু তারা দিন শেষে কিন্তু আবার তারা বাসায় ফেরেন। সেই পথটুকুকে স্বল্প দূরত্বে সেই পথ পাড়ি দিতে কিন্তু তারা এই যানটিকেই বিশেষ করে বেছে নেন, এবং এই যানটি বেছে নিতে গিয়ে কিন্তু নানা ধরনের দুর্ঘটনার তারা শিকার হচ্ছেন প্রতিনিয়ত। এছাড়া এই যে এই সড়কগুলো যারা ব্যবহার করছেন তারা যেমনটি বলছেন যে এইসব এই থ্রি হুইলার কারণে 3 চাকার যানের কারণে কিন্তু প্রতিনিয়ত এই শিল্পাঞ্চলে যানজটের যেই কারণটি তার মূল একটি কারণই হচ্ছে যেহেতু এরা বিভিন্ন পয়েন্টে এই থ্রি হুইলারগুলো বিভিন্ন পয়েন্টে যেহেতু তারা স্ট্যান্ড গড়ে তুলেছে, সেই স্ট্যান্ড গড়ে তোলার কারণে কিন্তু প্রতিনিয়ত যানজট
সৃষ্টি হচ্ছে। এখানে যে সমস্ত পরিবহনগুলো এই সড়কগুলো ব্যবহার করছে সেই পরিবহনগুলো কিন্তু এইখানে কয়েক মিনিটের পথ পাড়ি দিতে কিন্তু ঘন্টার অধিক সময় লেগে যাচ্ছে, যাতে করে কিন্তু এই সড়ক দিয়ে যারা প্রতিনিয়ত এই যে অফিসগামী যারা থাকেন তারা কিন্তু এই বিলম্ব পোহাচ্ছেন। সব মিলিয়ে এইখানকার যারা এই আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের প্রতি কিন্তু সকলের একটি দাবি যে অতি সত্বর যেন এটার উপরে জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয় এবং এই পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে যেন এই যে থ্রি হুইলার গুলো রয়েছে সেই থ্রি হুইলার গুলোতে যেন অতি দ্রুত যেন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। না হলে কিন্তু এই যে দুর্ঘটনা সেটি যেমন বাড়বে, আর এই যে দুর্ভোগের যে কারণ যেটিতে করে কিন্তু প্রতিনিয়ত মানুষের এই যে যানজটের যে দুর্ভোগ সেটি কিন্তু প্রতিনিয়ত এই দুর্ভোগ পাচ্ছে। তাই সকলের দাবি যে অতি দ্রুত যেন এই থ্রি হুইলারকে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। চৈতি। ইমন, ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জ এবং সাভার থেকে যুক্ত ছিলেন আমাদের দুজন সহকর্মী। সুনামগঞ্জে আগাম জাতের দেশি ও উপসি বোরো ধান কাটা শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজউদ্দিন মান্না। বিঘা প্রতি কত মন ধান পাওয়ার কথা বলছে চাষিরা? আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি সুনামগঞ্জের একটি হাওরে সুনামগঞ্জের জাওয়ার হাওরে আমি এই মুহূর্তে আছি। তো এখানে সুনামগঞ্জে আসলে বোরো ধান কাটাটা আসলে অনেক বৈশাখের কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে। যেই পাকা ধান গুলা ছিল এগুলো কাটা শুরু হয়েছে এবং সুনামগঞ্জে আসলে কিন্তু এখনো পুরোদমে আসলে ধান পাকা পুরোদমে আসলে ধান পাকে নাই। এই সুনামগঞ্জের 100 ভাগের মধ্যে 20 ভাগ ধান পেকেছে। এর মধ্যে আসলে এই পাকা পাকা কাঁচা কাঁচা অনেক ধানই হাওরে এখনো কাঁচা আছে। এর মধ্যে আসলে আমার এই কৃষকদের মধ্যে যে একটা আতঙ্ক কাজ করছে সেটা হচ্ছে আসলে আগাম বন্যা। গত 15 এপ্রিলে কিন্তু সুনামগঞ্জ জেলা প্রশাসক মহোদয় জানিয়েছেন যে আগামী 18 তারিখ থেকে ভারী বর্ষণ হবে এবং আগাম বন্যার একটা সতর্কবাণী উনি আমাদের জানিয়েছেন। এবং আগামী 18 তারিখের যে আগাম বৃষ্টির কথা বলেছেন, আজকে থেকেই কিন্তু আসলে সকাল থেকেই কিন্তু আসলে সুনামগঞ্জের আবহাওয়াটা আসলে প্রায় খারাপ অবস্থায় আছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে হাওরের বর্তমান অবস্থাটা, যে আপনাকে আমি দেখাচ্ছি সুনামগঞ্জের হাওরের বর্তমান অবস্থা। এই মুহূর্তে কিন্তু সুনামগঞ্জে মোটামুটি বৃষ্টি হচ্ছে এবং কৃষকরা কিন্তু ধান কাটা প্রায় মোটামুটি বন্ধ করে দিয়েছেন। এই মুহূর্তে বৃষ্টিটা বন্ধ হওয়ার কারণে কিন্তু এই যে কৃষকরা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু আশ্রয় কেন্দ্রে ছিলেন, ওনারা কিন্তু আস্তে আস্তে আবার ধান কাটা শুরু করার জন্য ওনারা মাঠে নামছেন। আমার সাথে একজন কৃষক ভাই আছেন, ওনার সাথে যদি আমি কথা বলি বর্তমান পরিস্থিতি নিয়ে এই বর্তমানে ওনারা আসলে এই এই আগাম বন্যা বা এই আবহাওয়ার বিষয়ে আসলে ওনারা কি বলছেন আমরা ওনার কাছ থেকে শুনি। আমাদের বন্যায় তো তেমন ক্ষতি করে না, ডুবরা পানি বেশি ক্ষতি করে। মানে একটা ড্রেন আছে, ড্রেনের পানি অনেক ক্ষতি করে, আমরা ধান ঠিক মতন কাটতে পারি না, বুঝছেন। আর ধান কিছু নষ্ট হয়, ফসে যায় আর কি। এই ড্রেনের পানি, এই যে আমরা মরাটিলার মধ্যে একটা ড্রেন আছে, ড্রেনের পানি অনেক ক্ষতি করে, ধান পর্যন্ত ফচ্চা নষ্ট হয়ে যায়। কিন্তু ধান সুনামগঞ্জের মধ্যে এই আওয়ারটাই আমরা ধানের আওয়ার, কিন্তু ধানের আওয়ার হইলে বন্যার পানি আর কিছু রয়েছে ড্রেনের পানি, যেমন ধান ফসায় আনি আর কি। আমরা কথা বলছিলাম সুনামগঞ্জের এই কৃষক ভাইয়ের সাথে। এই মুহূর্তে আসলে এই আবহাওয়াটা কিন্তু এই মোটামুটি বৃষ্টি হচ্ছে। এই এখনো আসলে ধান কাটার জন্য আসলে বৃষ্টিটাই হচ্ছে ওনাদের সবচেয়ে বড় সমস্যা। আমি 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 আপনাকে আরেকটা কথা বলে রাখছি যে সুনামগঞ্জে জেলা প্রশাসক মহোদয় ইতিমধ্যেই এই সুনামগঞ্জ জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি অধিদপ্তরের ছুটি বাতিল করেছেন। ধান কাটা সম্পন্ন না হওয়া পর্যন্ত কিন্তু সুনামগঞ্জের 3টি অধিদপ্তরের ছুটি উনি বাতিল করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সুনামগঞ্জ থেকে। মান্না, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহবাজউদ্দিন মান্না।
এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লেখা সার্চ করুন। ধন্যবাদ।